গাজায় অভিযান নিয়ে বিভক্তি বাড়ছে ইসরায়েলের মন্ত্রিসভায়। ৮ জুনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা না এলে পদত্যাগের হুমকি নিরাপত্তা উপদেষ্টার। ইউক্রেনের পূর্বাঞ্চলে একের পর এক এলাকা দখলে নিচ্ছে রাশিয়া। অস্ত্র ও সেনা সংকটে কোণঠাসা হলেও অবস্থান ধরে রাখতে মরিয়া কিয়েভ। টিভি বিতর্ক ঘিরে কথার লড়াই মার্কিন নির্বাচনের দুই প্রার্থীর। প্রেসিডেন্ট বাইডেনের মাদক পরীক্ষা করার দাবি ডোনাল্ড ট্রাম্পের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। ইসরায়েলি নৃশংসতায় আরেকটি রক্তক্ষয়ী রাত দেখল গাজাবাসী। উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালানো হয়। টার্গেট ছিল জনবহুল এলাকাগুলো। শনিবারের হামলায় কমপক্ষে 64 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। তাই প্রাণহানি ধারণার তুলনায় বেশি এমন শঙ্কা ফিলিস্তিনি কর্তৃপক্ষের। জাবালিয়া শরণার্থী শিবিরে রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা এবং বিমান হামলায় কমপক্ষে 28 জন নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। উত্তর গাজার আরও ভেতরে প্রবেশ করেছে পদাতিক সেনাদল। আগ্রাসন চালিয়েছে উপত্যকার অন্যান্য অংশেও। নুসৈরাতে বিমান হামলায় 17 জনের প্রাণ গেছে। রাফা ও খান ইউনিসেও টানা বোমা বর্ষণ করেছে ইহুদি সেনারা। ইসরায়েলের তীব্র হামলার জেরে রাফাত ছাড়তে বাধ্য হয়েছেন 9 লাখ ফিলিস্তিনি। শনিবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি UNRWA। তবে তারা কোথায় যাবে কোনো নিশ্চয়তা নেই। এরই মধ্যে দেইর আল বালাতে তৈরি হয়েছে স্থান সংকট। অনেকেই 7 অক্টোবরের পর থেকে কয়েক দফায় বাস্তুচ্যুত হয়েছে। নতুনভাবে আবারও তাদের খুঁজতে হচ্ছে নিরাপদ আশ্রয়। শুধু রাফা নয়, হামলা জোরদারের কারণে উত্তর গাজাও খালি করতে শুরু করেছে ফিলিস্তিনিরা। আর এ পর্যন্ত 1 লাখ মানুষ অঞ্চলটি থেকে সরে গেছেন। তবে কোথায় আশ্রয় নেবেন তা কেউ জানেন না। নিরাপদ বলে ঘোষণার পরও খান ইউনিস, দেইর আল বালা সহ পুরো গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ফাটল স্পষ্ট হলো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায়। এই ইস্যুতে আগামী 8 জুনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা না এলে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা বেনি গান্টজ এবং বেসামরিক বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের কথাও তিনি বলেছেন। তবে এখনও নিজ অবস্থানে অনড় নেতানিয়াহু। গাজায় তাণ্ডব শুরুর পর কয়েকবারই সামনে এসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দ্বন্দ্ব। মূল কারণ যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ প্রশাসনিক পরিকল্পনা। গেল কদিনে যা গড়িয়েছে বাকবিতণ্ডায়। এবার রীতিমতো পদত্যাগের হুঁশিয়ারি দিলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং নিরাপত্তা উপদেষ্টা বেনি গান্টজ। জানান 8 জুনের মধ্যে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছালে দিবেন ইস্তফা। জিম্মি মুক্তি আর গাজা নিরস্ত্রীকরণ তো আছেই, পাশাপাশি উপত্যকার বেসামরিক বিষয়গুলোর দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাবও দেন তিনি। আগামী 8 জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। তৈরি করতে হবে 6 দফা পরিকল্পনা। আন্তর্জাতিক জোট তৈরি করে গাজার বেসামরিক বিষয়গুলো দেখভাল করা যেতে পারে। তাতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আরব বিশ্ব আর ফিলিস্তিনের প্রতিনিধিত্ব থাকতে পারে। নেতানিয়াহুর তীব্র সমালোচনা করতেও পিছপা হননি গান্টজ। ক্ষোভ ঝেড়ে বলেন, দেশকে রসাতলে নিচ্ছেন প্রধানমন্ত্রী, পুরো জাতিকে ধোঁয়াশায় রাখছেন, এমনটাও তার অভিযোগ। ব্যক্তি নয়, বরং জাতীয় স্বার্থ নিয়ে ভাবতে হবে। কিন্তু নেতানিয়াহু পুরো দেশকে অতল গহ্বরে নিয়ে যাচ্ছে। তাকে অবশ্যই ঐক্য এবং দলাদলির মধ্য থেকে একটি বেছে নিতে হবে। দায়িত্ব বা অনাচার, বিজয় বা বিপর্যয়ের পার্থক্য করতে হবে। এই ইস্যুতে মন্তব্য করেছেন কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামের বেন-গাভির। স্পষ্ট করেছেন নিজের অবস্থান। জানিয়েছেন বেনি গান্টজ ইয়ভ গালান্তকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার আহ্বান ভাঙতে বলেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভাও। চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে রয়েছে আন্তর্জাতিক চাপও। তারপরও নিজ অবস্থানে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে সব পক্ষের বক্তব্য একটাই, যুদ্ধের পর গাজার শাসনভার পাবেন না হামাস বা ফাতাহ। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।
হামাসের হাতে জিম্মি আরও এক ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বিভাগ IDF। মুখপাত্র ড্যানিয়েল হেগারি বলেছেন, ইসরায়েলের সেনা ও গোয়েন্দা ইউনিটের যৌথ অভিযানে উদ্ধার করা হয় ওই ব্যক্তির মরদেহ। তাকে রন বেনিয়ামিন হিসেবেই শনাক্ত করা হয়েছে। বয়স 53 বছর এবং ধারণা গত 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে অভিযান পরিচালনার সময় তাকে হত্যা করেছে হামাস সদস্যরা, কিন্তু গাজায় নিয়ে যায় মরদেহ। একদিন আগেই হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে 3 ইসরায়েলির মরদেহ উদ্ধারের খবর জানায় IDF। এখনও হামাসের হাতে জিম্মি 128 জনের। হেগারির দাবি, তাদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার রাজধানী তেল আবিবে এই ঘটনা ঘটে। তেল আবিবের প্রধান সড়কগুলোতে অবস্থান নেন জিম্মিদের আত্মীয়-স্বজন ও সাধারণ নাগরিকরা। হামাসের কাছে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে তীব্র নিন্দা জানান তারা। যুদ্ধ দীর্ঘায়িত করতেই হামাসের সাথে চুক্তি বাতিল করেছে নেতানিয়াহু প্রশাসন বলে অভিযোগ করেন তারা, এবং শিগগিরই পদত্যাগ করে নির্বাচন দেওয়ার দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছড়ে পুলিশ, সংঘর্ষ ছড়ায় এবং ধরপাকড় চালানো হয় এমন অভিযোগও আছে। 7 অক্টোবরের পর থেকে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে নিয়মিত বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার গ্রিসের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার ছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির হামলার লক্ষ্য। যুক্তরাষ্ট্র জানিয়েছে ছোঁড়া হয়েছিল একটি অ্যান্টিশিপ মিসাইল, তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে মিসাইল ট্যাঙ্কারটি আঘাত হানার পরেই সাহায্যের জন্য এগিয়ে আসে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি জাহাজ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর, আরব সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুথি। রুশ বাহিনীকে ঠেকিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থান ধরে রাখতে মরিয়া কিয়েভ। অঞ্চলটিতে প্রতিদিনই অগ্রসর হচ্ছে রাশিয়া, দখলে নিচ্ছে নতুন নতুন এলাকা। অস্ত্র ও সেনা সংকটে ক্রমেই আরও কোণঠাসা হয়ে পড়ছে জেলেনস্কি বাহিনী। মিত্র যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের সামরিক সহায়তার ঘোষণা দিলেও তা পৌঁছাতে আরও 2-3 মাস লেগে যাবে। আর এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীতে নতুন সেনা নিয়োগের তোড়জোড় শুরু করেছে ইউক্রেন। উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত সহ পূর্বের দোনবাস অঞ্চলের বিশাল এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। কোস্তিয়ান্তিনিভকা, দ্রুস্কিভকা, ক্রামাতোরস্ক, স্লোভিয়ানস্ক এলাকাগুলো ছিল কিয়েভের মূল প্রতিরক্ষা দেয়াল, অথচ এখন নিয়মিত বোমাবর্ষণের শিকার অঞ্চলগুলো। ইউক্রেনের পূর্ব, উত্তর ও দক্ষিণে প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের বেশিরভাগ এলাকাতেই কোণঠাসা কিয়েভের সেনারা। প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জামের 4 ভাগের 1 ভাগ নিয়ে চলছে প্রতিরোধের চেষ্টা। প্রতি 7 জন রুশ সেনার বিপরীতে লড়ছেন 1 জন ইউক্রেনীয় সেনা। যুক্তরাষ্ট্রের দেয়া নতুন অস্ত্রশস্ত্র পৌঁছানো পর্যন্ত কতটুকু অবস্থান ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কায় সেনারা। আমাদের পর্যাপ্ত শেল নেই। শুরুর দিকের সাথে তুলনা করলে এখন 3 ভাগের 1 ভাগ গোলাও ছুঁড়তে পারছি না। আমাদের সেনাদের জন্য কঠিন একটা সময়। দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য আরও অস্ত্র সরঞ্জাম প্রয়োজন। শত্রুপক্ষের সামরিক বহরের সাথে আমাদের তুলনা চলে না। উত্তর পূর্বাঞ্চলে খার্কিভে রুশ বাহিনীর সাম্প্রতিক অগ্রযাত্রাকে হামলার প্রথম ওয়েভ আখ্যা দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই। এরপরও অবশ্য সেনাদের মনোবল ধরে রাখতে চেষ্টা করছেন তিনি। সেনারা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের সাহসিকতার জন্য সাধুবাদ জানাই। বিশেষ করে খার্কিভে চাসিভ ইয়ারে দখলদারদের 20টি সাঁজোয়া যান ধ্বংস করেছে তারা। 2020-এর মতো শত্রুপক্ষ আমাদের ভূমি দখলে দ্রুত অভিযান পরিচালনা করছে। ফ্রন্টলাইনে বেগতিক পরিস্থিতিতে নতুন সেনা নিয়োগের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কয়েদিদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দিয়ে করেছেন নতুন আইন প্রণয়ন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কৃষ্ণ সাগরে ডুবে গেল তানজানিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। শনিবার মোহাম্মদ জেড নামের জাহাজটি তলিয়ে যায় এবং রোমানিয়া থেকে 26 নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবেছে। 11 নাবিকের 8 জনকে এর মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রোমানিয়ার উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে এখনও ওই ডুবে যাওয়া জাহাজটির কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সি মাইনের আঘাতে এই ঘটনা ঘটেছে।
সরাসরি বিতর্কে নামার আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়ালেন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। আটলান্টায় দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্পকে লুজার আখ্যা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এবং জবাবে বাইডেনকে মাদক পরীক্ষা করাতে বললেন ট্রাম্প। নির্বাচন সামনে রেখে আগামী জুন ও সেপ্টেম্বরে টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার কথা দুই প্রার্থীর, আর এর আগেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো বাকি 6 মাস, তবে বেশ জোরে সোরেই প্রচারণা চালাচ্ছেন দুই হেভিওয়েট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনের আগে অন্তত দুটি সরাসরি বিতর্কে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন বাইডেন ও ট্রাম্প। 27 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম CNN এর উদ্যোগে আটলান্টায় আয়োজিত বিতর্কে প্রথমবার মুখোমুখি হবেন দুজন। পরে এবিসির আমন্ত্রণে 10 সেপ্টেম্বর দ্বিতীয়বার জড়াবেন সরাসরি তর্কে। অবশ্য সরাসরি বিতর্কে নামার আগেই কথার লড়াইয়ে জড়াচ্ছেন ট্রাম্প ও বাইডেন। বাকযুদ্ধে রাজি হলেও বর্তমান প্রেসিডেন্টের মাদক পরীক্ষার দাবি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। বিপরীতে জর্জিয়ার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্পকে লুজার আখ্যা দিয়েছেন বাইডেন। সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এমনকি দুটি বাক্য একসাথে বলতেও পারে না। এই ব্যক্তির সাথে বিতর্ক করতে রাজি আমি, তবে তার আগে তার মাদক পরীক্ষার দাবি জানাই। আমরা সবাই দেখেছি স্টেট অব দ্য ইউনিয়ন ভার্সনে সে যেন ঘুড়ির মতো উঠছিল। এ নির্বাচনে অনেকগুলো ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে। যদি আমি প্রেসিডেন্ট না হই তবে বিকল্প কি? আমি মনে করি আমার এটা বলা ভুল হবে না যে আমার প্রতিপক্ষ একজন লুজার। বর্তমান প্রশাসন যা কিছু অর্জন করেছে, রিপাবলিকানরা ক্ষমতায় এসে তা বিনষ্ট করতে বদ্ধপরিকর। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন টানা দ্বিতীয়বারের মতো হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাম্প বাইডেনের। অবশ্য অনেক জনমত জরিপই এগিয়ে রাখছে ডোনাল্ড ট্রাম্পকে। অর্থাৎ সোমবার ভারতের লোকসভা নির্বাচনের 5ম ধাপের ভোট গ্রহণ এবং এ দফায় 6 রাজ্য 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনেই ভোটাভুটি হবে। আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। কলকাতায় যাচ্ছি, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সুকান্ত। এবার 5ম ধাপে আসলে কোন কোন রাজ্যে ভোট হচ্ছে সেটি জানাবেন। হেভিওয়েট প্রার্থী কারা আছেন? দেখুন, 5ম দফা আগামী কাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং 6টা পর্যন্ত চলবে। 8টি রাজ্যের 49টি কেন্দ্রে কিন্তু এই লোকসভা নির্বাচন ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীর ও লাদাখে একটি করে আসন রয়েছে। এখানে মূলত গত আগামীকালের যে লড়াই, মূলত জাতীয় কংগ্রেসের সাথে, অর্থাৎ বিজেপির যে প্রধান প্রতিপক্ষ, তার সাথে কিন্তু লড়াই রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেসের প্রধান মুখ, অর্থাৎ ভাবি প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্নে দৌড়ে রয়েছেন রাহুল গান্ধী। এছাড়াও রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ভারতের রাজনাথ সিং, রয়েছেন স্মৃতি ইরানি, এছাড়া লালু প্রসাদ যাদব বিহারের যে মুখ্যমন্ত্রী, তার কন্যা রয়েছে। এমন কিন্তু নানা নক্ষত্রের কিন্তু কালকে ভাগ্য নির্ধারণ হবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে তার মধ্যে। ইতিমধ্যেই ব্যাপক নিরাপত্তার মধ্যে কিন্তু এই ভোট গ্রহণ চলছে এবং প্রত্যেকটা জায়গায় আধা সেনা, প্রায় 600 কোম্পানি কিন্তু এই আধা সেনা মোতায়েন করা হচ্ছে এই 49টি লোকসভা কেন্দ্রে। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন সুকান্ত, ধন্যবাদ জানাচ্ছি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুর্বৃত্তের গুলিতে এক বিজেপি নেতার প্রাণ গেছে। শনিবার উপত্যকার দক্ষিণাঞ্চলে হত্যা করা হয় আয়াজ আহমেদ শেখ নামের ওই নেতাকে। জাতীয় নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে অঞ্চলটিতে। সোমবার 5ম ধাপের নির্বাচনেও কাশ্মীরে ভোট হবে। এর 2 দিন আগেই শনিবার এই হামলার ঘটনা ঘটল। রাজনৈতিক স্বার্থেই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাকর্মীদের। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে দলটি। এর আগে শুক্রবার উপত্যকার পেহেলগামে বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হন এক পর্যটক দম্পতি। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখনও তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। এই নির্বাচনী প্রচারণার মধ্যে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী নেতারা। বিরোধীদের উপরে দমন পীড়নের প্রতিবাদে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল আম আদমি পার্টি। রোববার স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লি বিজেপি সদর দফতর অভিমুখে মিছিল বের করে দলটি।
জেল ভরো নামের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দলের সিনিয়র নেতা বিভাব কুমারকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার বিজেপি সদর দফতর অভিমুখে এই পদযাত্রার ডাক দেন কেজরিওয়াল। চ্যালেঞ্জ ছোড়েন দলের সব নেতাকে একত্রে গ্রেফতার করার। রোববার কর্মসূচিতে বাধা দিলেও শীর্ষ কোনো নেতাকে গ্রেফতার করেনি পুলিশ। আর কেজরিওয়ালের অভিযোগ, আম আদমি পার্টিকে রুখতে অপারেশন ঝাড়ু পরিচালনা করছে বিজেপি সরকার। গ্রেফতার করা হচ্ছে একের পর এক নেতাকে। সক্রিয় হয়ে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরি। আশপাশের 7টি গ্রাম থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। শনিবার সন্ধ্যায় লাভা উদগীরণ শুরু করে গিরিটি এবং গিরির জ্বালামুখ থেকে 4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই ছড়াচ্ছে। আশপাশে বেশ কয়েকটি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আগ্নেয়গিরি বিষয়ক এজেন্সি প্রকাশ করেছে অগ্নুৎপাতের একাধিক ছবি, যাতে দেখা যাচ্ছে জ্বালামুখের চারপাশে বজ্রপাতের মতো আগুন ছড়াচ্ছে এবং গিরিটির চারপাশে প্রায় 7.5 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়তে পারে আগুন, এমন শঙ্কা কর্তৃপক্ষের। হতাহত ঠেকাতে দ্রুতই আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আর যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া পুলিশ ও সেনাবাহিনী। ঘুমের প্রতিযোগিতা অদ্ভুত শোনালেও দক্ষিণ কোরিয়ায় হয়ে গেল ব্যতিক্রমী এই আয়োজনটি এবং সবচেয়ে ভালো যে ঘুমিয়েছেন তাকে পুরস্কারও দেওয়া হয়েছে। টানা কাজের ফাঁকে ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম, তবে দক্ষিণ কোরিয়ার কাজপাগল মানুষদের বিশ্রামে বেশ অনীহা রয়েছে। বাসিন্দাদের সচেতন করতে আয়োজন করা হয় ন্যাপ নেয়া, অর্থাৎ স্বল্প সময়ে ঘুম প্রতিযোগিতার। খোলা মাঠে যেন ঘুমের ধুম পড়েছে। বিশ্রাম কিংবা ক্লান্তির কারণে নয়, এটি ঘুমের প্রতিযোগিতা। কার চেয়ে কে ভালো ঘুমাতে পারেন তা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ব্যতিক্রমী আয়োজন হয়েছে দক্ষিণ কোরিয়ায়। পাওয়ার ন্যাপ কন্টেস্ট নামের আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 100 প্রতিযোগী। প্রত্যেককে ঘুমাতে হয়েছে 1.5 ঘন্টা। পৃথিবীতে সবচেয়ে কম ঘুমায় যেসব দেশের মানুষ, তার মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটির কাজপাগল মানুষদের বিশ্রাম নেওয়ার অভ্যাস তেমন নেই। আয়োজকদের দাবি, সুস্থ থাকতে ঘুমেরও যে প্রয়োজন আছে সেটি বোঝাতেই এই প্রতিযোগিতার আয়োজন। দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায়। আশা করি আমাদের প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রাম নেয়ার বিষয়ে সচেতন হবে। ঘুমের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়াই লক্ষ্য আমাদের। রাজধানী সিউলের হ্যান রিভার পার্কে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তবে শান্তিতে ঘুমাতে দেওয়া হয়নি প্রতিযোগীদের। সুরসুরি ফিসফিস শব্দসহ ছিল নানা প্রতিবন্ধকতাও। কার ঘুম কত ভালো তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপ করে। সাধারণত আমরা সপ্তাহ জুড়ে অনেক কাজ করি, ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারবো শুনে এতে অংশ নিতে এসেছি। আমাদের দেশ প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। ঘুমের গুরুত্বকে অবমূল্যায়ন করা হয়। এ ধরনের প্রতিযোগিতা যদি মানুষকে সচেতন করতে পারে তবে দারুণ একটি ব্যাপার হবে। রাতে বেশি ঘুমায় ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা, আর ঘুমায় কম দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।